আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি 2022 নিয়ে আজকে আমি হিসাব বিজ্ঞানের সাজেশনটা নিয়ে আলোচনা করব। আমরা হিসাব বিজ্ঞান থেকে কোন অধ্যায়গুলো পড়লে পরীক্ষায় পাশ করতে পারবো এবং কোন অধ্যায়গুলো পড়লে আমাদের পক্ষে সর্বোচ্চ নম্বর অর্জন করা সম্ভব। তো প্রথমে আমরা জানব যে আমাদের হিসাব বিজ্ঞানে কোন কোন অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তো প্রথমে আমরা সিলেবাসটা লিখে নিব। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লেনদেন। এটা আমাদের সিলেবাসের প্রথম অধ্যায়। আর এরপরে হচ্ছে আমাদের দুতরফা দাখিলা। এরপরে আমাদের হিসাব, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এরপরে আমাদের জাবেদা, খতিয়ান, রায়মিল, আর্থিক বিবরণী। এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সিলেবাস। আমাদের এই টোটাল 1 2 3 4 5 6 7 8 এই 8টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন করা হবে। তো আমাদের পরীক্ষার জন্য সৃজনশীলের নম্বর বরাদ্দ হচ্ছে 30। অর্থাৎ আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 11টি প্রশ্ন থাকবে। 11টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এই 8টি চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন করা হবে, আর সেই 11টা প্রশ্ন থেকে 3টা দেওয়া হবে। অর্থাৎ এই আর্থিক অবস্থার বিবরণী থেকে আমাদের পরীক্ষায় 2টা প্রশ্ন থাকবে, রায়মিল থেকে 1টা প্রশ্ন, খতিয়ান থেকে 1টা প্রশ্ন, জাবেদা থেকে 2টা প্রশ্ন, মূলধন মুনাফা থেকে 1টা প্রশ্ন, হিসাব থেকে 1টা প্রশ্ন, দুতরফা থেকে 1টা, লেনদেন থেকে 1টা। অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর বাকি 1টা এই 3টা চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার মিলিয়ে হতে পারে। তাহলে টোটাল আমাদের প্রশ্ন হচ্ছে 11টা। আর এই 11টা প্রশ্ন টোটাল এই 8টা চ্যাপ্টার থেকে আসবে। তাহলে আমরা পরীক্ষার জন্য শিখব কোনগুলো। আমাদের যেহেতু আর্থিক অবস্থার বিবরণী সম্ভবত বাধ্যতামূলক থাকবে না, যদিও প্রশ্নে বাধ্যতামূলক লেখা থাকবে, কিন্তু প্রশ্নটা আমাদেরকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। আর এই 3টা প্রশ্নের উত্তর করার প্রেক্ষিতে আমরা এই চ্যাপ্টারটা বাদ দিতে পারি শুধুমাত্র পরীক্ষার জন্য, কিন্তু আমাদের ভবিষ্যতে কলেজ লাইফের জন্য আমাদেরকে এটা শিখতেই হবে। এখন কোন বিষয়গুলো আমরা শিখলে খুব সহজে আমরা 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো, তার মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি রায়মিলটাকে প্রিফার করব। রায়মিলটা শিখবো। এই জাবেদা থেকে বিশেষ জাবেদা নামক একটা চ্যাপ্টার আছে, সেই বিশেষ জাবেদাটা আমরা এখান থেকে শিখবো। তারপর আমরা মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনটা শিখবো, আর এখানে একতরফা নামক জিনিসটা শিখবো। তাহলে এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে যদি একতরফা আসে খুব সহজভাবে দিতে পারবো। মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন থেকে একটা দিতে পারবো, তারপর জাবেদা থেকে বিশেষ জাবেদা আসলে একটা দিতে পারবো, রামিল থেকে। অর্থাৎ 4টা আমরা খুব ভালোভাবে শিখবো।
4টা থেকে অন্তত 3টা প্রশ্ন তোমরা পরীক্ষা পাবাই। অর্থাৎ এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে যদি আমরা শিখি তাহলে পরীক্ষায় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এখন কারো যদি মনে হয় যে একটু আরেকটু বেশি শিখলে ভালো হয়, তাদের জন্য আমি বলবো যে তারা অবশ্যই খতিয়ানটা শিখে রাখার জন্য। এখন এই ধরনের থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একতরফা নিয়ে আলোচনা করব যে একতরফা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। একতরফা থেকে যে ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্নের লিস্টগুলো আমি করে দিচ্ছি। একতরফা এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। একতরফা থেকে আসবে যেরকম প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ, ওকে। এরপরে হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ, এরপরে হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ। এই 3টা প্রশ্ন খুবই কমন জিনিস। এছাড়াও কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে যে মোট উত্তোলনের পরিমাণ, উত্তোলনের পরিমাণ। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যে ইয়াটা বলে থাকি মোট মূলধনের পরিমাণ কত, মোট মূলধনের পরিমাণ কত, মোট মূলধনের পরিমাণ কত, মোট মূলধনের পরিমাণ জানতে হবে। তাহলে আমাদের জন্য এই 5টা প্রশ্ন থেকে আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কিন্তু একতরফা শেষ হয়ে যাবে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, সমাপনী মূলধনের পরিমাণ কত, লাভ ক্ষতির পরিমাণ, মোট উত্তোলনের পরিমাণ, মোট মূলধনের পরিমাণ। অর্থাৎ এটা করলে আমাদের একতরফাটা কমপ্লিট হয়ে যাবে। একতরফা আমাদের 2021 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। তোমাদের যেহেতু সিলেবাসটা একটু বড় তাই একতরফা আসার সম্ভাবনা আমি 50/50 মানে 50-50% ধরতেছি। তারপর যদি আসে তোমরা এটা মিস করবে না, এটা দেওয়ার চেষ্টা করবে। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রেওয়ামিল থেকে কি ধরনের প্রশ্ন হবে পরীক্ষায়। রেওয়ামিল থেকে যে প্রশ্নগুলো হবে, রেওয়ামিল থেকে 100% একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা, মিস নাই। অর্থাৎ রেওয়ামিল থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে রেওয়ামিলে আসবে না। এই প্রশ্নটা ধরে রাখতে পারো যে পরীক্ষায় তোমাদের কমন একটা প্রশ্ন, রেওয়ামিলে আসবে না। উক্ত দফার মোট পরিমাণ, এই প্রশ্নটা ক নাম্বার আসবে। এরপরে রেওয়ামিল প্রস্তুত করো, রেওয়ামিল প্রস্তুত করুন। এই 2টা প্রশ্ন যদি আমরা কমপ্লিট করি আলটিমেটলি 4 আর 2 6 নম্বর কমপ্লিট হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্নটা মানে যেটা গ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য। এরপরের প্রশ্নগুলো হচ্ছে যেরকম সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়ের পরিমাণ। এরপরে অস্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ। তারপরে হচ্ছে স্থায়ী সম্পত্তি ও
দীর্ঘমেয়াদী দায়। এই বিষয়গুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে রামিল আমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে আরো কিছু বিষয় আছে যেটা আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের জন্য শিখব। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের জন্য যদি আমরা ওই বিষয়গুলো শিখি সেটা আমাদের রামিলের জন্য কাজে দিবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা শিখতে গেলে আমাদের মূলধন বা মুনাফা জাতীয় লেনদেনটা আমাদের শিখতেই হবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা বাদ না দেওয়াই উত্তম। এখন এই প্রশ্নগুলো, এই 6টা প্রশ্ন যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আশা করা যায় যে রামিলে আমাদের প্রশ্নগুলো কমন পড়বে। এইটা আমাদের জন্য ধরতে পারে 100% পরীক্ষায় আসবে, রামিল ছাড়া কোনো প্রশ্ন হবে না। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় লেনদেনের থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো হচ্ছে, আমি পর্যায়ক্রমে ক্লাসগুলো নিয়ে নিয়ে বিষয়গুলো আরো ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে মূলধন মুনাফা জাতীয় লেনদেন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা আসবে। তারপর হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। আয় এবং প্রাপ্তির মধ্যে একটু পার্থক্য আছে। এই জিনিসটা বুঝতে হলে তোমাদের পরবর্তীতে যে ক্লাসগুলোতে ভিডিওগুলো দিব সেগুলো তোমাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এরপরে হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। এই মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির মধ্যে পার্থক্য আছে, এটা নিয়েও তোমাদের সামনে একটা ভিডিও আসবে। মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালোভাবে সম্পন্ন করতে চাও তাহলে তোমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়, এই চ্যাপ্টারগুলো তোমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। এই জিনিসটা যদি, এই 5টা প্রশ্ন যদি তোমরা শিখো তোমাদের রামিলেও তোমাদের হেল্প হবে। এমনকি এ জাতীয় যদি সেটে কোনো প্রশ্ন হয় সেই জিনিসগুলো তোমরা পারবে। এটা আসার সম্ভাবনা আমরা ধরতে পারি যে অনেকাংশেই বেশি। রামিল থেকে একটা প্রশ্ন আসবে, এটা থেকে একটা প্রশ্ন আসবে, এই হিসাবে এটা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা কি করব? ভালোভাবে কমপ্লিট করব। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে একতরফাটা শিখব, মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের জন্য এগুলো শিখব, রামিলটা শিখব। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিশেষ জাবেদা। এখন বিশেষ জাবেদার বিষয়গুলো কি কি সেটা আমাদের জানতে হবে। আমাদের কিন্তু বিশেষ জাবেদা টোটাল 6টা, কিন্তু আমরা পরীক্ষার জন্য শিখবো মাত্র 4টা বিশেষ জাবেদা শিখবো, 4টা। অর্থাৎ সেই 4টা জাবেদা কি? আমি আগে বিশেষ জাবেদা কি কি প্রশ্ন আসবে সেটা লিখে নিই। বিশেষ জাবেদা, বিশেষ জাবেদায় একটা প্রশ্ন হচ্ছে, প্রথমটা মানে যেই ধরনের প্রশ্নগুলো ক নাম্বারে আসে সেটা হচ্ছে আনুষঙ্গিক খরচ, খরচের পরিমাণ। তারপর আসবে মোট কারবারি বার্তার পরিমাণ। তারপরে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। এই 4টা জাবেদাকে বলা হয়
বিশেষ জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা। এরপর সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, সাধারণ জাবেদা। এই প্রশ্নগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, অর্থাৎ আনুষঙ্গিক খরচের পরিমাণ, মোট কারবারি বাট্টার পরিমাণ, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, সাধারণ জাবেদা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রমাণপত্র। প্রমাণপত্র কি ভাই? প্রমাণপত্রগুলো হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, আশা করা যায় যে আমাদের জন্য পরীক্ষায় 30 নম্বর পাওয়া খুব সহজ হবে। তারপরও কারো যদি কনফিউশন থাকে, তারা রেওয়ামিল নিয়ে, খতিয়ান নিয়ে পড়াশোনা করতে পারো, খতিয়ানটা ভালোভাবে কমপ্লিট করতে পারো। তো এগুলো হচ্ছে যারা খুবই দুর্বল তাদের জন্য এই জিনিসগুলো যদি কমপ্লিট করতে পারো, তাহলে অ্যাকাউন্টিং এ তোমরা পাস। এটা আর কোনো তোমরা সন্দেহ রাখতে পারো না। আর এমসিকিউর জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। এমসিকিউ আমি প্রায় 150 থেকে 200 এমসিকিউ দিব। আশা করি ওইখান থেকে তোমাদের 20টা থেকে 15টা এমসিকিউ কমন পড়বে। ওটা খুব ভালোভাবে শিখলেই হবে। সো আজকে হিসাব বিজ্ঞানের সাজেশন নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে পর্যায়ক্রমে তোমাদের ফিন্যান্স, ব্যবসা উদ্যোগ নিয়ে আলোচনা করব। আর যদি মনে হয় যে ভিডিওটা দেখে তোমাদের খুবই উপকার হয়েছে, তাহলে অবশ্যই কি করবা? সাবস্ক্রাইব করে দিবা, আর একটা লাইক করবা, আর কমেন্ট করে বলবা যে তোমরা কোন বিষয়গুলো জানতে চাও। আর আরেকটা গুড নিউজ হচ্ছে যে আমি রেগুলার তোমাদের এখন হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স রিলেটেড যে অঙ্কগুলো আছে তা সিকিউ আকারে তোমাদেরকে ইউটিউব চ্যানেল, গ্রুপে আপলোড দিব। এই ভিডিওগুলো তোমরা দেখে নিজেদের মতো করে তোমরা নিজেরা শিখে নিবে। সুতরাং আশা করছি যদি এইভাবে তোমরা কন্টিনিউ শিখতে পারো, হাতে তোমাদের 1 মাস থাকুক, 2 মাস থাকুক, তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। সুতরাং তোমরা অবশ্যই আমার সাথে, আমার চ্যানেলের সাথে স্টে থাকবে এবং আশা করছি ভালো কিছু হবে। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।